ওয়েলকাম বন্ধুরা, তোমাদের খুব কাছের ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা লাইভে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা উচ্চ মাধ্যমিক গণিতের ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্টের যে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে, কখনো কখনো দুটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নও থেকে গেছে, সেই দুটি প্রশ্ন অর্থাৎ ক্যামার্সের নিয়ম অনুযায়ী সহসমীকরণগুলির সমাধান এবং বিপরীত ম্যাট্রিক্স প্রয়োগে সহসমীকরণগুলির সমাধান, এই দুটি প্রশ্ন আজকে আমরা জানব। তো তোমরা ধরে রাখতে পারো যে এই দুটির মধ্যে একটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো আমরা প্রথম যেটি জানবো সেটি হচ্ছে যে ক্র্যামারের নিয়ম অনুযায়ী সমাধানের প্রকৃতি, মানে কি হলে কি হয়, মানে কখন একক সমাধান থাকবে, কখন অসংখ্য থাকবে, কখন সমাধান থাকবে না, এই বিষয়গুলি জানবো। তারপরে একটি উদাহরণের সাহায্যে আমরা অঙ্কগুলি সমাধান করব। তো আমি একটি প্রসেস দেখিয়ে দিলে তোমরা অবশ্যই এই ক্র্যামারের নিয়ম অনুযায়ী সমস্ত রকমের অঙ্কগুলির সমাধান তোমরা সহজেই করতে পারবে। তো চলো দেখে নিই সমাধানের প্রকৃতি। তো সমাধানের প্রকৃতি, ঠিক আছে। তো সমাধানের প্রকৃতির এখানে প্রথমে আসছে যে ডেল্টা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি সমাধান থাকবে? একক সমাধান থাকবে, একক সমাধান থাকবে, ঠিক আছে, একক সমাধান থাকবে। আর সহসমীকরণগুলি হবে সংগত অর্থাৎ কনসিস্টেন্ট, ঠিক। তাহলে আমি দেখতে পেলাম যে যদি ডেল্টাটা নট ইকুয়ালস টু 0 থাকে তাহলে কি হবে? একক সমাধান থাকবে এবং সহসমীকরণগুলি কি হবে? সংগত অর্থাৎ কনসিস্টেন্ট। নেক্সট আসছি 2 নম্বর যে কন্ডিশন, সেটা হচ্ছে যে যদি ডেল্টাটা 0 হয়ে যায় তার সঙ্গে সঙ্গে ডেল্টা 1 সমান ডেল্টা 2 সমান ডেল্টা 3 সেটাও যদি 0 হয়ে যায় তাহলে ডেল্টাটাও 0, সঙ্গে সঙ্গে কি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবকটাই 0। এখানে আমি অবশ্যই বলবো যে ডেল্টাটা কি, ডেল্টা 1 কি, ডেল্টা 2 কি, আমি যখন অঙ্কটি করব তখন তোমাদের সমস্ত ক্লিয়ার করব। তো এখন এটি মনে রাখো যে ডেল্টাটাও 0, বাকি তিনটেও 0। সেক্ষেত্রে কি সমাধান থাকবে? না অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে, বেশ। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে কোনো সমাধান থাকবে না। সেটা কখন? না ডেল্টাটা 0 হবে আর ডেল্টা 1 ডেল্টা 2 আর ডেল্টা 3 এদের, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এদের মধ্যে কোনো একটি নন জিরো, মানে নট ইকুয়ালস টু 0। এই ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর মধ্যে কোনো একটি নন জিরো হবে। তাহলে কি সমাধান থাকবে? কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। আর সহসমীকরণগুলি কি হবে? না ইনকনসিস্টেন্ট, মানে অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট হবে, ঠিক। কি হবে? ইনকনসিস্টেন্ট হবে। তাহলে 3 ধরনের হয়। একটা হচ্ছে একক সমাধান, যদি দেখি যে ডেল্টাটা 0 আসেনি তাহলে কি হবে? একক সমাধান থাকবে। আর সহসমীকরণগুলি কি হবে? সঙ্গত অর্থাৎ কনসিস্টেন্ট হবে। যদি দেখি সবকটাই 0 তাহলে অসংখ্য। যদি ডেল্টাটা 0 আর এদের মধ্যে কোনো একটা যদি নন জিরো হয় তাহলে কি থাকবে? কোনো সমাধান থাকবে না, ঠিক আছে, কোনো সমাধান থাকবে না। বেশ, তাহলে একটা অঙ্ক দিয়ে উদাহরণের সাহায্যে আমরা বুঝি এবং যাতে করে ক্র্যামারের নিয়ম অনুযায়ী সব ধরনের অঙ্কই আমরা করতে পারি, সেই জন্যে চলো একটি উদাহরণ দিয়ে বুঝি। তো আমরা যে অঙ্কটি করব, ধরো প্রশ্নটি এরকম দেওয়া আছে যে ক্র্যামারের নিয়মে x প্লাস y মাইনাস জেড সমান 3 মাইনাস 3, 2x প্লাস 3y প্লাস জেড সমান হচ্ছে 2। আচ্ছা, আর দেওয়া আছে 8y প্লাস 3z, 8y প্লাস 3z এটা সমান দেওয়া আছে কত? 1। তাহলে ক্র্যামারের নিয়ম অনুযায়ী এই সরল সহসমীকরণগুলির সমাধান করো, এটা থাকবে প্রশ্নে। তো এখন এটি সম্ভবত কোনো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো একটি সালে এই প্রশ্নটি এসেছিল, ঠিক আছে। তো তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে
এক্স এর তলায় এক্স কে রাখা, ওয়াই এর তলায় ওয়াই কে রাখা, জেড এর তলায় জেড কে রাখা। তো শেষ সমীকরণটায় আমি দেখতে পাচ্ছি যে এক্স পোর্শনটা নেই, তাহলে এক্স পোর্শনটা নাই মানে এক্স এর সঙ্গে এক্স ইন্টু 0 এরকম ধরনের ব্যাপারটা, ঠিক আছে। তো এখন এটা মুছে রাখছি। তো আমরা লিখব কি না, ক্র্যামারের নিয়মের সাহায্যে, ক্র্যামারের নিয়মের সাহায্যে সহজ সমীকরণগুলির সমাধান, সরল সহজ সমীকরণগুলির সমাধান করে পাই। কি পাই? এখানে আমাকে সমাধান করো মানে কার কার মান বার করতে হবে, এক্স ওয়াই জেড, ঠিক। তাহলে এক্স সমান হবে ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াই সমান হবে ডেল্টা 2 বাই ডেল্টা, আর জেড সমান হবে ডেল্টা 3 বাই ডেল্টা, ঠিক। বেশ, লিখব যেখানে ডেল্টা সমান কি হবে, ডেল্টাটা হচ্ছে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক কার, এই দিকে মানে ইকুয়েশনটার বাঁ দিকে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট 1, ওয়াই এর কোএফিসিয়েন্ট 1, জেড এর কোএফিসিয়েন্ট -1। নেক্সট ইকুয়েশনটার ক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্ট 2, ওয়াই এর কোএফিসিয়েন্ট 3, জেড এর কোএফিসিয়েন্ট 1। নেক্সট ইকুয়েশনটার ক্ষেত্রে এক্স নাই মানে কোএফিসিয়েন্ট 0, ওয়াই এর কোএফিসিয়েন্ট 8, জেড এর কোএফিসিয়েন্ট 3। তাহলে এর মানটা আমি বার করব, এটা হচ্ছে ডেল্টা, ঠিক। একটা জিনিস বলে রাখি যে যদি এক্স ওয়াই জেড এর মধ্যে যেটা থাকবে না সেটাই 0 হবে, ঠিক আছে, অর্থাৎ তার কোএফিসিয়েন্ট কত, 0। বেশ, তাহলে এর ভ্যালুটা আমি বার করছি। এটা তো ভাঙতে জানি আমরা, প্রথমে কি করব, প্রথম রোয়ের সাপেক্ষে আমি ভাঙছি একে, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই, তাহলে সেই রো সেই কলাম বাদ, তাহলে 3 3 কে 9, 9 মাইনাস 8, 9 মাইনাস 8, তাহলে প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপর আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে তারপরটা তাহলে প্রথমটা প্লাস হয়েছে, তারপরটা মাইনাস হবে, -1 ইন্টু সেই রো সেই কলাম বাদ, তাহলে 2 3 6, 6 মাইনাস 0, তাহলে হলো 6 মাইনাস 0, তারপরটা কি হবে প্লাস, -1 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই রো সেই কলাম বাদ, তাহলে 8 2 16 মাইনাস 0, তাহলে 16 মাইনাস 0। তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি এখানে 1, 9 মাইনাস 8 মানে 1, -6 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -16, তার মানে -6 আর -16 -22 প্লাস 1 মানে হচ্ছে -21। তাহলে আমি দেখতে পাচ্ছি ডেল্টাটা কত পেলাম, -21, মানে কি নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0 মানে কি সমাধান আছে, একক সমাধান আছে, মানে এক্স ওয়াই জেড এর একক সমাধান পাবো, ঠিক আছে। বেশ, তাহলে এটা পেলাম আমি কি ডেল্টা। আর ডেল্টা 1টা কি হবে, চলো এবারে দেখি। ডেল্টা 1টা বলছে, এখানে আমি যদি লিখি ডেল্টা 1টা বলছে প্রথম যে কলাম, এই যে প্রথম কলামটাকে আমি যদি মার্ক করি, তাহলে এটা হচ্ছে প্রথম কলাম, এই প্রথম কলামটা চেঞ্জ হবে এইটাতে, এই এলিমেন্টগুলো দিয়ে। তাহলে ডেল্টা 1 এর ক্ষেত্রে তাহলে প্রথম কলামটা এইটা সরে যাবে, তার জায়গায় ঢুকে যাবে কে, এটা, তাহলে -3 2 1, বাকি কলামগুলো একই থাকবে, তাহলে বাকি কলামে 1 3 8, তারপর হবে -1 1 3, -1 1 3। বেশ, এর ভ্যালুটা বার করব। তাহলে এটা প্রথম রোয়ের রেসপেক্টে যদি ভাঙি তাহলে -3, বেশ, 3 3 কে 9, 9 মাইনাস 8, 9 মাইনাস 8, তারপর এটা কি হয় প্লাস, সরি প্রথমে একটা প্লাস, যেহেতু মাইনাস ছিল সেই জন্য মাইনাস লিখেছি, তো তারপরে আবার কি হয় -1 ইন্টু, প্রথমে একটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তাহলে 1 ইন্টু 3 2 6, 6 মাইনাস 1, তারপরে হয় প্লাস ইন্টু -1 আছে, মানে এটা আলটিমেট হবে -1 ইন্টু সেই রো সেই কলাম বাদ, তাহলে 8 2 16, 16 মাইনাস 3, 16 মাইনাস 3। বেশ, তাহলে এটা পেলাম -3। আচ্ছা, তাহলে এটা 5 মাইনাস 1 মানে 6 মাইনাস 1 মানে 5, 5 আর -1 এর সঙ্গে গুণ করলে হবে -5। বেশ, এখানে হবে 13, তাহলে এটা হলো -13, ঠিক। তাহলে 13 আর 5 18, 18 আর 3 21, তার মানে এই জায়গাটা হলো কত, -21। তাহলে এটা পেলাম ডেল্টা 1। একই রকমভাবে আমি বার করব কি ডেল্টা 2, ডেল্টা 3। বেশ, তাহলে আমি এখানে ডেল্টাটা কত পেয়েছি, -21, এটা আমি লিখে রাখছি ছোট করে, ডেল্টাটা কত পেয়েছি, -21, ডেল্টাটা পেয়েছি -21। বেশ, ডেল্টা 1টা পেয়ে গেলাম কত,
-21। এরপরে বার করব ডেল্টা টু। ডেল্টা টুটা কী হবে, এই যে এইটা সেকেন্ড কলামে বসবে, বাকি বাদ যা ছিল তাই থাকবে। মানে ডেল্টাটা কী ছিল, তাহলে এখানে ডেল্টাটা লিখে রাখি, নাহলে এখান থেকেও লিখতে পারি অবশ্য। এই যে ডেল্টা এখানে তাহলে কী হবে, শুধু সেকেন্ড কলামটা চেঞ্জ হবে। তাহলে এখানে হবে 1 2 0, এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটার জায়গায় বসবে -3 2 1, এটা হবে -1 1 3। ঠিক আছে, তো ডেল্টাটা আমরা ডেল্টাটা লিখে রাখলেই সুবিধা হবে আমার এইগুলো লিখতে। ডেল্টাটা কত ছিল, ডেল্টাটা ছিল 1 1 -1, তারপরে ছিল 2 3 1, তারপরে ছিল 083 083 083। তাহলে আমি দেখতে পাচ্ছি শুধু সেকেন্ড কলামটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ডেল্টা টু বার করছি, বাকিগুলো একই থাকবে। চেঞ্জ হয়ে কোনটা হবে, এই যে এটা ডান দিকে, মানে ইকুয়েশনের ডান দিকে যে সমস্ত সংখ্যাগুলো থাকবে সেগুলো বসবে এখানে। বেশ, তাহলে এটার ভ্যালুটা বার করব। তাহলে এটা হচ্ছে 1, তাহলে 3 দুগুণে 6, 6 - 1 একবারে লিখছি, তাহলে 1 × 5। আচ্ছা, আর -3 ইন্টু 3 দুগুণে 6, 6 - 0, 6 - 0 মানে 6 হবে, ঠিক। আচ্ছা, তারপরে তাহলে প্রথমেরটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, প্লাস অফ -1 মানে -1, 2 1 2 -0 মানে ইন্টু 2 হবে। তাহলে এটা হচ্ছে 5 মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18 -2, তার মানে 23 - 2 23 - 2 মানে 21, ঠিক। 23 - 2 মানে 21। তাহলে আমি ডেল্টা টুটাও পেয়ে গেলাম। ডেল্টা টু এর ভ্যালুটা কত পেলাম, 21। একই রকমভাবে আমি ডেল্টা থ্রির ভ্যালুটা বার করবো, ডেল্টা থ্রি। তাহলে ডেল্টা থ্রির ভ্যালুটা তাহলে এখানে লিখে রাখলাম যে ডেল্টা টুটা কত, 21, ঠিক। এরপরে আমি বার করব ডেল্টা থ্রি। আচ্ছা, ডেল্টা থ্রিটা হবে ডেল্টা থ্রি সমান, তাহলে প্রথম আর সেকেন্ড কলামটা পরপর বসিয়ে দেবো, 1 2 0 1 3 8, আর থার্ড কলামটা চেঞ্জ হবে -3 2 1 -3 2 1। ভ্যালুটা বার করছি, তাহলে ভ্যালুটা বার করছি মানে 1 3 1 3 মাইনাস 8 দুগুণে 16। বেশ, তারপরে হবে -1 ইন্টু 2 1 2 -0 2 -0। বেশ, তারপরে আবার -3, এই কলাম বাদ, 8 দুগুণে 16 -0 16 -0। তাহলে এটা হলো -13 -2 আর -3 16 48 মানে হলো -63। কত হলো, -63। বেশ, তাহলে ডেল্টা থ্রির ভ্যালুটাও পেয়ে গেলাম, কত, -63। তাহলে আমি এই যে পোর্শনটা এটাকে 1 নম্বর দিয়েছি, মানে এই যে ক্র্যামারের নিয়ম অনুযায়ী প্রথমেই যেটা লিখেছিলাম এটাকে 1 নম্বর দিলাম। বেশ, তাহলে লিখবো যে 1 নম্বর থেকে পাই, তাহলে আমি মনে রাখবো যে ডেল্টা থ্রিটা কত, -63। ঠিক আছে, যেহেতু জায়গা নেই সেই জন্য মুছে দিচ্ছি এখানে। তাহলে ডেল্টা থ্রি কত পেলাম, -63। তাহলে ফ্রম 1 অর্থাৎ 1 নং থেকে পাই, ঠিক। তাহলে এক্স সমান কত পেলাম, ডেল্টা 1 বাই ডেল্টা, এই যে ডেল্টা 1টা হচ্ছে -21 বাই ডেল্টা, সেটাও -21, তার মানে কত পেলাম, 1। ওয়াইটা হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা, এই যে ডেল্টা 2, তাহলে ডেল্টা 2টা হচ্ছে 21 বাই -21, তার মানে -1, ঠিক। বেশ, জেডটা হচ্ছে ডেল্টা 3 বাই ডেল্টা, তার মানে হচ্ছে -63 বাই -21, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 দিয়ে কেটে গেল, তার মানে জেড সমান কত পেলাম, 3। অতএব নিচে লিখে দেবো, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 1 ওয়াই সমান -1 জেড সমান 3। তাহলে এটা ছিল ক্র্যামারের নিয়ম অনুযায়ী সমাধান। তাহলে আমি এখানে দেখতে পেলাম সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে ডেল্টাটা কি নন জিরো। ডেল্টাটা যদি নন জিরো হয় তাহলে একক সমাধান হবে। আমি ওখানে যেটা প্রকৃতিটা লিখেছিলাম সমাধানের, যদি এখানটায় জিরো হতো আর এদের মধ্যে কোনো একটা নন জিরো, মানে এইটা জিরো এসছে, এটা জিরো এসছে, এটা নন জিরো এসছে, তাহলে কী হবে, শেষটা মানে হচ্ছে যে কোনো সমাধান নেই। এবং যদি ডেল্টাটাও জিরো হতো, ডেল্টা 1ও জিরো, ডেল্টা 2ও জিরো, ডেল্টা 3ও জিরো যদি হতো, তাহলে কি পেতাম, অসংখ্য সমাধান পেতাম। বেশ, এটা একটা রকমের গেল। ধরো ইকুয়েশনটা তোমাদের এরকম ধরনের দেওয়া আছে। ইকুয়েশনটা কি ধরনের দেওয়া আছে দেখাচ্ছি। এক্ষেত্রে এরকমও দিতে পারে যে ক্র্যামারের নিয়মের সাহায্যে সমাধান করো, যেখানে সমীকরণটা দেওয়া আছে এরকম টাইপের, 2/x প্লাস 3/y মাইনাস 4/z প্লাস 3/y মাইনাস 4/z সমান দেওয়া আছে -3। বেশ, এটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা।
দ্বিতীয় ইকুয়েশনটা দেওয়া আছে 1/x প্লাস 2/y 2/y প্লাস 6/z সমান দেওয়া আছে 2। আচ্ছা, তারপরে দেওয়া আছে 3/x প্লাস মাইনাস 1/y প্লাস 2/z সমান দেওয়া আছে 5। ঠিক, দিয়ে বলছে যে ক্রামারের নিয়মের সাহায্যে এই সরল সহ সমীকরণগুলির সমাধান করো। তো এটা একই রকমভাবে করব, খালি এখানে x এর জায়গায় কি আছে 1 বাই, আগে x y z টাইপের ছিল, এখানে কি আছে 1/x 1/y 1/z টাইপের। তাহলে এই জায়গাগুলোতে আমি কি লিখে নেব, এই জায়গাগুলোতে লিখে নেব 1/x, এটা হচ্ছে 1/y, এটা হচ্ছে 1/z। দিয়ে একই রকমভাবে আমি কি করব, ডেল্টার মানটা বার করব প্রথম। তাহলে ডেল্টার মানটা বেরোবে কত, 2 3 - 4, 2 3 - 4, এটা হচ্ছে প্রথম রোটা। দ্বিতীয় রোটা হবে 1 2 6, 1 2 6। তৃতীয়টা হবে 3 - 1 2। ঠিক, এটা এটা বেরোলো। আচ্ছা, এটার ভ্যালুটা আমি বার করব। তারপরে এখান থেকে ডেল্টা আমি 1টা পেয়ে যাব। ডেল্টা 1টা কিরকম পেয়ে যাব, খালি এইটা চেঞ্জ হবে, প্রথমটা চেঞ্জ হয়ে কি বসবে -3 2 5। তাহলে -3 2 5, বাকিগুলো সেম রয়ে যাবে, মানে 3 2 - 1 3 2 - 1, তারপরে -4 6 2 -4 6 2। এটার ভ্যালু বার করব একই রকমভাবে, ডেল্টা 2 বার করব, একই রকমভাবে ডেল্টা 3 বার করব, দিয়ে এখানে বসাবো। আমি ধরে নিচ্ছি যে এগুলোর মানগুলো যখন আমি বার করব, যে ধরো কোনো একটা সংখ্যা বেরোলো, তো সংখ্যাগুলো বেরোনোর পর এই জায়গাটায় ডেল্টা আমি ধরে নিলাম যে ডেল্টার ভ্যালুটা বেরোলো। ডেল্টার ভ্যালু আমি, আচ্ছা এখানে তোমরা বার করে দেখবে, দিয়ে ধরো দেখা গেল যে x 1/x এর ভ্যালুটা, এগুলো বসানোর পর আমি দেখতে পেলাম যে 1/x এর ভ্যালুটা এরকম টাইপের বেরোলো 1/2। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কত হবে, উল্টে যাবে, 2 হয়ে যাবে। তো প্রত্যেকটা এরকমভাবে বার করবো, মানে যে ভ্যালুটা বেরোবে সেটাকে উল্টে দিলে x এর ভ্যালু পেয়ে যাব। তো তোমরা এটা অঙ্কটা করবে, অঙ্কটার অ্যান্সারটা যেটা হবে আমি বলে দিচ্ছি। যদি অঙ্কটি অ্যান্সারটা না মেলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের করে দেবো। অ্যান্সারটা হবে x সমান 1, y সমান -1 আর z সমান হচ্ছে 2। ঠিক আছে, তো এই ছিল ক্রামারের নিয়ম অনুযায়ী সরল সহজ সমীকরণগুলির সমাধান। নেক্সট যে জায়গাটায় আসবো, বিপরীত ম্যাট্রিক্স প্রয়োগে সরল সহজ সমীকরণগুলির সমাধান। এটিও একটি খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি বারবার বলছি যে এই দুটি সমাধান পদ্ধতির মধ্যে একটি সমাধান পদ্ধতি তোমাদের পরীক্ষায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই থাকবে। তো নেক্সট যেটি করব সেটি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স প্রয়োগে সরল সহজ সমীকরণগুলির সমাধান। তো বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগে সরল সহজ সমীকরণগুলির সমাধানের ক্ষেত্রেও আমরা প্রথমে জানব কি, সমাধানের প্রকৃতি। তো সমাধানের প্রকৃতি, তাহলে প্রথমে জানব সমাধানের প্রকৃতি। ঠিক আছে, তো এই সমাধানের প্রকৃতিটার ক্ষেত্রে 3 ধরনের সমাধান আমরা জানব। কি না, প্রথম যেটা হচ্ছে কখন থাকবে একক সমাধান, কখন থাকবে অসংখ্য সমাধান, কখন থাকবে কোনো সমাধান নেই। তো প্রথমে এখানে যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়, ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়, তাহলে এক্ষেত্রে কি থাকবে, একক সমাধান। বেশ, আর সরল সহজ সমীকরণগুলির কি হবে, সরল সহজ সমীকরণগুলি হবে সঙ্গত, অর্থাৎ কনসিস্টেন্ট। হ্যাঁ, কনসিস্টেন্ট। বেশ, এবার নেক্সট যেটা আসছে 2 নম্বর, বলছে যে যদি এইটা ডিটারমিনেন্ট অফ এ, এটা যদি জিরো হয়ে যায়, আবার অ্যাডজয়েন্ট অফ এ মাল্টিপ্লাইড বাই বি, এটাও যদি নাল ম্যাট্রিক্স হয়, তাহলে বুঝতে হবে যে প্রদত্ত সরল সহ সমীকরণগুলির কি আছে না, অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, আর 3 নম্বরটা বলছে যে যদি দেখলাম যে ডিটারমিনেন্ট এ এর ভ্যালুটা 0, কিন্তু অ্যাডজয়েন্ট এ মাল্টিপ্লাইড বাই বি, এই ম্যাট্রিক্সটা যদি নাল ম্যাট্রিক্স না হয়, তাহলে কি আছে না, কোনো সমাধান নেই।
কোনো সমাধান নাই, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে সরল সহসমীকরণগুলি হবে অসংজ্ঞাত, অর্থাৎ ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখি যে আমি তো বার করছি কীরকম টাইপের, এ এক্স ইকুয়ালস টু বি। এটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করার সময় প্রথমে এ এক্স ইকুয়ালস টু বি আকারে লিখব। অর্থাৎ এখান থেকে হবে এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স মানে আমি জানি অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইন্টু বি। তাহলে এইটা যখন নন জিরো হচ্ছে তখন কি পাচ্ছি, একক সমাধান। আর প্রদত্ত সরল সহসমীকরণগুলি কী হবে, কনসিস্টেন্ট, অর্থাৎ সংজ্ঞাত। বেশ, বলছি যদি নিচেরটা জিরো হয়ে যায় তাহলে এই দুটো দেবো, মানে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। অ্যাডজয়েন্ট এ ও বিটাও যদি জিরো, মানে নাল ম্যাট্রিক্স হয়, আবার এটা যদি ডিটারমিনেন্ট এটা যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে কি থাকবে, অসংখ্য সমাধান থাকবে। বেশ, বলছে নিচেরটা জিরো আর ওপরেরটা নাল ম্যাট্রিক্স যদি না হয় তাহলে কি হবে, কোনো সমাধান থাকবে না, অর্থাৎ প্রদত্ত সরল সহসমীকরণগুলি কি হবে, অসংজ্ঞাত, অর্থাৎ ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। বেশ, তো চলো প্রথমে একটি প্রশ্নের দিকে যাব, দিয়ে টোটাল ব্যাপারটা বুঝবো। প্রশ্নগুলি কীরকম টাইপের আসে, বলছে যে এরকম টাইপের থাকবে, ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি প্রয়োগে নিচের সরল সহসমীকরণগুলি সমাধান করো। তো এখানে সরল সহসমীকরণগুলি দেওয়া আছে এরকম টাইপের, এক্স প্লাস 2y প্লাস জেড, এক্স প্লাস 2y প্লাস জেড এটা সমান দেওয়া আছে 7। তারপরে দেওয়া আছে এক্স প্লাস 3z, এক্স প্লাস 3z সমান হচ্ছে 11। তারপরে দেওয়া আছে যে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y সমান হচ্ছে 1, সমান হচ্ছে 1। বেশ, এরকম টাইপের সহসমীকরণগুলি এরকম টাইপের দেওয়া আছে, দিয়ে আমাকে বলে দেওয়া আছে যে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি প্রয়োগে সরল সহসমীকরণগুলির সমাধান করো। তাহলে প্রদত্ত সরল সহসমীকরণগুলি অর্থাৎ প্রদত্ত সরল সহসমীকরণ তিনটির ম্যাট্রিক্স আকার কীরকম ধরনের, এ এক্স সমান বি, ঠিক আছে। দিয়ে যেখানে কি না, যেখানে এটা কি, যেখানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সটা, এর কোএফিসিয়েন্টগুলো এই যে বাঁদিকে যেগুলো আছে অর্থাৎ এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলো। তাহলে প্রথমে রোটা কি হবে, 1 2 1 ক্র্যামারের মতনই। তারপরেরটা কত হবে 1, ওয়াইটা নাই, এই যে ওয়াইটা নাই তার মানে 0, তাহলে 1 0 3। এখানে দেখতে পাচ্ছি কে নাই, জেডটা নাই, তাহলে 2 মাইনাস 3 0। এটা হচ্ছে এ। এক্সটা হচ্ছে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে কালাম বরাবর লিখবো। তাহলে এক্স ওয়াই জেড ভেরিয়েবলগুলো কি আছে, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স। আর বিটা কি হবে, বিটা হচ্ছে ডান দিকে, মানে ইকুয়েশনের ডান দিকে যেগুলো আছে কি আছে, 7 11 আর 1, এটা হচ্ছে বি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্ট এ এর ভ্যালুটা বার করা। তাহলে এ ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ এটা হবে ডিটারমিনেন্ট অফ 1 2 1 1, এইটাকে ম্যাট্রিক্সটাকেই ডিটারমিনেন্ট আকারে লিখবো। তারপরে 1 0 3, বেশ, তারপরে হচ্ছে 2 মাইনাস 3 0, এটার ভ্যালুটা আমি বার করব, ঠিক আছে। তাহলে ভ্যালুটা আমি যখনই বার করবো তাহলে কি করব, প্রথম রো এর রেসপেক্টে আমি যদি ভাঙি, যে কোনো রো বা যে কোনো কলামের রেসপেক্টেই ভাঙতে পারি, কিন্তু যে রো বা যে কলামের রেসপেক্টে ভাঙবো সেই রো সেই কলামটাকে আমাকে অফ করে দিয়ে বাকিটা দেখতে হয় প্রথমে ক্ষেত্রে। তাহলে 1টার রেসপেক্টে যদি ভাঙি তাহলে এই রো এই কলাম বাদ, তাহলে 0 0 মাইনাস 9, তার মানে হচ্ছে +9। তারপরটা হয়ে গেল -2 ইন্টু এই রো এই কলাম বাদ, তাহলে হচ্ছে 0 মাইনাস 6 3 দুগুণে 6, তারপরে +1 ইন্টু -3 0, -3 0। তাহলে আমি পাচ্ছি দেখছি 9 যোগ 12, 6 দুগুণে 12 -3। তার মানে আমি দেখতে পাচ্ছি 9 আর 9 মানে 12 - 3 মানে হচ্ছে 9, 9 আর 9 18। তার মানে 18 মানে হচ্ছে এটা নট ইকুয়ালস টু 0, মানে 0 নয়। তাহলে যদি নন জিরো হয় তাহলে আমি কি জানি যে ওর এই যে প্রদত্ত সরল সহসমীকরণ তিনটি কি আছে, একক সমাধান আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ আমার হচ্ছে যে অ্যাডজয়েন্ট এটা বার করা। এই যে অ্যাকচুয়ালি এ ইনভার্স এক্স সমান কি পেয়েছিলাম, এক্স সমান হচ্ছে এ ইনভার্স বি। এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ ইন্টু বি।
তাহলে অ্যাডজয়েন্ট এটাকে বার করব, ঠিক? তাহলে বেশ, অ্যাডজয়েন্ট এটাকে আমি এবার বার করব। তাহলে অ্যাডজয়েন্ট এ সমান একটা বড় ম্যাট্রিক্সের চিহ্ন দেব। এই যে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক এ যেটা আছে, প্রত্যেকটা এলিমেন্টের কি বার করব? ও ফ্যাক্টর বার করব। প্রত্যেকটা এলিমেন্টের ও ফ্যাক্টর বার করব। তাহলে একের জন্য কি হবে? সেই রো সেই কলাম বার। তাহলে 0 3 -3 0 0 3 -3 0। তাহলে প্রথমেরটা প্লাস, তারপরে মাইনাস, 2 এর রেসপেক্টে বার করব 1 3 2 0 1 3 2 0। তাহলে প্লাস মাইনাস তারপরে আবার প্লাস, 1 এর রেসপেক্টে বার করব। তাহলে কি হবে? সেই রো সেই কলাম বাদ। তাহলে 1 0 2 -3 1 0 2 -3। এটা প্রথম রো এর রেসপেক্টে হলো। তারপরে নেক্সট রো 1 এর রেসপেক্টে, তার মানে ওই রো ওই কলাম বাদ। তার মানে 2 1 -3 0 2 1 -3 0। আচ্ছা, তাহলে প্লাস মাইনাস প্লাস আবার মাইনাস, নেক্সট হবে প্লাস, কার রেসপেক্টে? 0 রেসপেক্টে বার করছি। তার মানে 1 1 2 0 1 1 2 0, তারপরে প্লাস, তারপরে মাইনাস। আচ্ছা, তারপরে 3 এর রেসপেক্টে বার করবো। 3 এর রেসপেক্টে মানে হচ্ছে 1 2 2 -3 1 2 2 -3। তারপরে কার রেসপেক্টে বার করবো? এই দুইটা রেসপেক্টে, মানে 2 1 0 3 2 1 0 3। প্লাস মাইনাসগুলো লাস্টে দিয়ে দেবো, হ্যাঁ, পরপর লিখে নিই আগে। তাহলে এই -3 এর রেসপেক্টে 1 1 1 3 1 1 1 3। তারপরে এই 0 রেসপেক্টে 1 2 1 0 1 2 1 0 1 2 1 0। তাহলে এখানে মাইনাস হয়েছিল, এরপর একটা কথা হবে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস দিয়ে হোল ট্রান্সপোজ দেবো, ঠিক? বেশ, তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা যদি ভ্যালুগুলো আমি বার করি, তাহলে 0 মাইনাস, এটা ভাঙলে কি হবে? 0 0 -9 মানে +9। তাহলে এখানে হবে +9। তারপরটা কি হবে? 1 -6, সরি 0 -6, তার মানে -6 মাইনাসে মাইনাসে +6, ঠিক আছে? কেন কি? এটা ভাঙলে মাইনাসটা সামনে ছিল, ঠিক আছে, দিয়ে এটা 1 × 0 0 -3 2 6, তাহলে মাইনাসে মাইনাসে +6। তারপর একটা কথা হবে -3, তারপর একটা হবে -3, তারপর একটা কথা হবে 0 মাইনাস মানে +3 আবার মাইনাস, এই যে মাইনাস 2 × 0 মানে 0 মাইনাস -3 মানে +3, +3 আর বাইরে মাইনাস আছে, তার মানে এটা হবে -3। তারপর একটা কথা হবে 0 -2, তারপর একটা কথা হবে -3 -4 মানে -7, আর মাইনাস যেহেতু বাইরে আছে তাহলে +7। তারপর একটা কথা হবে 3 2 6 -0 মানে 6। তারপর একটা কথা হবে 3 1 3 -1 মানে 2, আর বাইরে মাইনাস আছে মানে -2। তারপর একটা কথা হবে 0 -2 মানে -2। এটার হোল ট্রান্সপোজ হবে। হোল ট্রান্সপোজ মানে রোগুলো কি হয়ে যাবে? কালাম হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে কালামগুলো কি হয়ে যাবে? রো হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 9। এইটাকে কোন বরাবর লিখব? এই বরাবর। তাহলে 9 6 -3 -3 -2 7। তারপরে কত লিখব? 6 -2 -2। এটা কি পেলাম? অ্যাডজয়েন্ট এ। এটা কি পেলাম? অ্যাডজয়েন্ট এ। 9 6 -3 9 6 -3। এবার দেখে নিই, 6 -2 -2 -3 7 -2। বেশ, এরপরেতে আমাকে কি করতে হবে? তাহলে ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগে আমরা সমাধান করছি। তাহলে আমি এখানে দেখতে পেয়েছি যে ডিটারমিনেন্টের ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 মানে একক সমাধান আছে। আবার অ্যাডজয়েন্ট এটাও বার করে নিলাম, কত? সেটা হচ্ছে এটা। এখন এ ইনভার্সের অস্তিত্ব আছে, তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে? না, এ ইনভার্স ম্যাট্রিক্সটা হবে এইটা বাই 18। তার মানে 9 -3 6 6 -2 -2, ঠিক? তারপরে হচ্ছে -3 7 -2 হোল ডিভাইড বাই 18। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, অনেক সময় এ ইনভার্স বার করতে দেয়।
একটা ম্যাট্রিক্স দিয়ে তার ইনভার্স বার করতে হয়, তাহলে এই ইনভার্সটা এইভাবে বার করবো। ঠিক আছে, বেশ, এতদূর পর্যন্ত কি পেলাম, এই ইনভার্সটা পেয়ে গেলাম। দিয়ে আমি এই ইকুয়েশনটাকে প্রথমে লিখেছিলাম, এই ইকুয়েশনটাকে 1 নম্বর নাম্বারিং করব। এই ইকুয়েশনটা যদি না লিখে থাকি, এই ইকুয়েশনটা অবশ্যই লিখেছিলাম কি ম্যাট্রিক্স পদ্ধতিতে মানে প্রদত্ত সরল সহ সমীকরণগুলির ম্যাট্রিক্স আকার ax = b এটা লিখেছিলাম, তাহলে এটাকে 1 নম্বর দেবো। ঠিক আছে, বেশ, দিয়ে লিখবো যে 1 নম্বর থেকে পাই, এগুলো মুছে দিচ্ছি এবার। ঠিক আছে, খালি এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, এটা কি অ্যাডজয়েন্ট এ, এটা থাক। তাহলে লিখবো যে 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই, 1 নম্বর সমীকরণটা দিয়েছিলাম ax = b, কারণ এটা প্রথমেই লিখেছিলাম যে প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটির ম্যাট্রিক্স আকার হলো এটা, এটাকে 1 নম্বর দিয়ে রেখেছিলাম, দিয়ে এগুলো করেছিলাম। দিয়ে কি করেছিলাম যে ডিটারমিনেন্ট a, মানে দিয়ে এখান থেকে লিখেছিলাম a হচ্ছে এটা, x এটা, b এটা লিখেছিলাম, দিয়ে সেখান থেকে ডিটারমিনেন্ট এটা বার করলাম আর অ্যাডজয়েন্ট এটা বার করলাম। অ্যাডজয়েন্ট এ বার করার পর a ইনভার্সটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি x সমান হবে a ইনভার্স b। কি করে, a ইনভার্স দিয়ে বোথ সাইড আমি গুণ করে দিলাম, মানে ম্যাট্রিক্স প্রোডাক্ট করলাম, কি করলাম, a ইনভার্স দিয়ে। তাহলে আসবে কি, মানে এই দিকেও a ইনভার্স, তাহলে a ইনভার্স সরে যাবে। একবার দেখাবো কি এখানটা একবার দেখিয়ে দিচ্ছি যে ax = b আছে, তাহলে a ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি, তাহলে এই ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে a ইনভার্স a ইন্টু x সমান হচ্ছে a ইনভার্স b। ঠিক আছে, বেশ, তাহলে a ইনভার্স a এটা হয় i, তাহলে i ইন্টু x মানে হবে x সমান হচ্ছে a ইনভার্স b। ঠিক, বেশ, এভাবে পেয়েছি কি x সমান হচ্ছে a ইনভার্স b। আবার আমরা a ইনভার্সটা পেয়ে আছি, bটা জানি। বেশ, তাহলে xটা আমরা কত জানি, xটা লিখেছিলাম x y z, এটা প্রথমেই লিখেছিলাম। তাহলে x সমান a ইনভার্সটা কত, 1/18, তাহলে অ্যাডজয়েন্ট এটা আর লাগবে না, 1/18 9 -3 6 6 -2 -2 -3 7 -2। ঠিক, তাহলে এই ইনভার্সটাও লিখে ফেলেছি, তাহলে এটা মুছে দিলাম। ইন্টু বিটা কত, এই যে এই পাশেরগুলো লিখে যাচ্ছি আমরা প্রথমেই, যে 7 11 1 7 11 1। এবার আমি এই দুটোর প্রোডাক্ট করব, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, 3x3। এই ম্যাট্রিক্সটা 1 2 3 তিনটে রো আছে আর একটা কলাম আছে, তাহলে এই 3 3 সরে যাবে। গুণ করার পর কত ক্রস কত ম্যাট্রিক্স আসবে, 3x1 এর একটা ম্যাট্রিক্স পাবো। আর গুণটা পসিবল যেহেতু প্রথম ম্যাট্রিক্সটার কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটার রোটা ম্যাচ করেছে, মানে এই দুটো ম্যাচ করতে হয় তবেই প্রোডাক্ট হয়। ঠিক আছে, বেশ, এখন তাহলে গুণটা করি। 1/18টা সামনেই থাকলো। ঠিক আছে, গুণটা কিভাবে করতে হয় অন্য কালিতে দেখাই। গুণটা হয় এই দিক বরাবর যাব আর এখানে এদিক বরাবর যাব। ঠিক আছে, মানে এই হাতটা এই দিকে সরবে, এই হাতটা এদিকে সরবে। ঠিক আছে, তাহলে 7 9 63, মাঝে যোগ হয় 3 11 33 -33, তাহলে প্লাসে মাইনাসে -33, তারপরে 6 1 6 প্রথমটা হয়ে গেল, তারপরে 7 7 6 42, তারপরে মাইনাস এই যে এদিকে সরবো এদিকে নামবো, তাহলে 11 2 22, তারপরে 2 1 2, তারপরে এখানে 7 3 21 -21 7 11 77 যোগ 77 -2 হলো। বেশ, তাহলে এটা যোগ বিয়োগ করে আমরা কত পাচ্ছি দেখে নিই, চলো যোগ বিয়োগ করে 36 18 54 দেখে নাও তো। এটা আসছে 1/18, প্রথমটা হচ্ছে 30 আর 6 36, তারপর এটা আসছে 20 - 2 18, আর এটা আসছে 23 বাদ দিলে 54। বেশ, এখানে 1/18টাকে ভেতরে ঢোকানো মানে প্রত্যেকটাকে 18 দিয়ে ভাগ করা, তাহলে প্রত্যেকটাকে আমি যদি 18 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 2, 36/18 মানে 2, 18/18 মানে 1, 54/18 মানে 3, তার মানে এই দিকে কি ছিল xyz। তার মানে আমি দেখতে পাচ্ছি যে xyz সমান কি পেলাম, এক কলাম ম্যাট্রিক্স xyz সমান কলাম ম্যাট্রিক্স 2 1 3। বেশ, যদি বোথ সাইড আমি কম্পেয়ার করি তাহলে উভয় পক্ষে তুলনা করে পাই x সমান কত 2, y সমান 1 আর z সমান হচ্ছে 3। তাহলে নির্ণয় সমাধান মানে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগ করে নির্ণয় সমাধান কত পেলাম, x সমান 2, y সমান 1, z সমান 3। আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে উত্তরটা ঠিক এসছে কিনা জানবো কী করে, আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাবো,
বাঁ দিকটায় বসিয়ে যদি ডান দিকটা পেয়ে যাই, যেমন এখানে 2 এক্সের জায়গায় কত বসাবো 2 যোগ ওয়াইয়ের জায়গায় 1, তাহলে 2 1 কে 2 যোগ জেডের জায়গায় কত 3, তাহলে 2 যোগ 2 মানে 4, 4 প্লাস 3 মানে 7, এই যে ডান দিকটা পেয়ে গেলাম, তার মানে আমার উত্তরটা ঠিক এসছে। বেশ, তাহলে এইটা ছিল বিপরীত মানে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগে সমাধান। তো আরও একটা ধরন আছে এর, অর্থাৎ এই একই অঙ্ক যদি এরকম ধরনের দেওয়া থাকে, চলো দেখে নিই। ধরো এই অঙ্কটাই এরকম ধরনের দেওয়া আছে যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কিরকম ধরনের 1 2 -3, 1 2 -3, তারপরে দেওয়া আছে 2 3 2 2 3 2, তারপরে দেওয়া আছে 3 -3 -4, 3 -3 -4 দিয়ে আমাকে প্রথমে বললো যে এ ইনভার্স নির্ণয় করো। প্রথমে আমাকে বললো যে এ ইনভার্স নির্ণয় করো, ঠিক আছে। দিয়ে তারপরে আমাকে ইকুয়েশন দিল কিরকম টাইপের, না x + 2y - 3z সমান হচ্ছে -4, তারপরে দিল 2x + 3y + 2z সমান হচ্ছে 2, তারপরে দিল 3x - 3y - 4z সমান হচ্ছে 11, দিয়ে বলল যে সরল সহ সমীকরণ তিনটির সমাধান করো। এরকম থাকবে যে এ ইনভার্স নির্ণয় করো দিয়ে লেখা থাকবে অতঃপর, মানে এখান থেকে এই তিনটে সরল সহ সমীকরণ তিনটির সমাধান করো। তাহলে এই অঙ্কটা পুরোপুরি আগের অঙ্কের মতো। তাহলে এখানে কি বলেছে যে এ ইনভার্সটা বার করো, তাহলে আমরা প্রথমেই বার করেছিলাম কি না, প্রথমে তো লিখেছিলাম যে বিপরীত ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগ করে প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটির ম্যাট্রিক্স আকার কিরকম লিখেছিলাম x = b, যেখানে এটা কি এই যে এটা মানে এটা এই যে দেখো 1 2 -3 2 3 2 2 3 2 3 -3 -4 3 -3 -4, মানে এটাকেই এরকম ভাবে ইকুয়েশন আকারে দেওয়া আছে আবার। তাহলে এ ম্যাট্রিক্সটা এইটা এই যে 1 2 -3 2 3 2 3 -3 -4 দিয়ে তারপর কি বার করব, ডিটারমিনেন্ট এটা বার করব। ডিটারমিনেন্ট এর ভ্যালুটা বেরোবে, আশা করছি ভ্যালুটা বেরোবে, ডিটারমিনেন্ট এর ভ্যালুটা হবে নট ইকুয়ালস টু 67 হবে, সেটা নট ইকুয়ালস টু 0। তার মানে আমি কি বুঝতে পারছি যে প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটির একক সমাধান আছে। বেশ, তারপরে আমার নেক্সট কাজ কি না অ্যাডজয়েন্ট এটা বার করা। অ্যাডজয়েন্ট এটা বেরোবে এরকম টাইপের, তোমরা একটু করে মিলিয়ে নিও এই জায়গাটা -6 17 13 -6 17 13, তারপরে বেরোবে 14 5 -8 14 5 -8, তারপরে আসবে -15 9 -1 -15 9 -1, ঠিক। বেশ, তাহলে এ ইনভার্সটা কি লিখবো আমরা, এ ইনভার্স সমান হচ্ছে 1/67 দিয়ে এই যে এটাই এখানে বসবে। তাহলে এ ইনভার্সটাও পেয়ে গেলাম। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রেখেছি প্রথমেই, তাহলে দিয়ে লিখবো কি লিখবো না 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে কি পাই না x সমান a ইনভার্স b। তাহলে a ইনভার্সটা তো পেয়ে গেছি 1/67 দিয়ে এই ম্যাট্রিক্সটা লিখে দিলাম এখানে ইনটু b, bটা কত, bটা এই যে -4 2 11, ঠিক 11। বেশ, এই দুটো গুণ করে এটা ম্যাট্রিক্স পাবো, আর এইদিকে এক্সটা কি হয়ে আছে না XYZ, ঠিক তো। বেশ, তাহলে ওই একই রকমভাবে কম্পেয়ার করে XYZ এর মান পেয়ে যাবে। তাহলে এখানে অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে কীরকম, প্রথমে ইনভার্সটা বার করতে বলেছে, তারপরে সরল সহ সমীকরণ তিনটির ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগে সমাধান করতে বলেছে। এখানে দেওয়াই থাকবে যে অতঃপর এই সমীকরণগুলির সমাধান করো। তাহলে এখানে জাস্ট এক্সট্রা এই জায়গাটা বলা আছে, কিন্তু আগেরটা আমরা অজান্তেই এই জিনিসটা বার করে ফেলেছিলাম। তো এখানে ইন্ডিভিজুয়ালি মানে বার করতে বলেছে, অর্থাৎ এইটা একটা অ্যান্সার হবে, তারপরে যে সমাধানগুলো বেরোচ্ছে সেটা একটা অ্যান্সার হবে, ঠিক আছে। বেশ, তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে বা কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর বলে রাখি, তোমাদের আগামী এইচএস পরীক্ষায় এই দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, অর্থাৎ তোমরা কমন পাবে। যেহেতু পরীক্ষা খুব সামনে এগিয়ে এসছে, তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।